বাঙালিস্তান পাকিস্তানের ভাই বা আফগানিস্তানের দাদা নয়। বাঙালিস্তান বাঙালিদের মাতৃভূমি। যে অর্থে মিজোদের মিজোরাম, যে অর্থে রাজপুতদের রাজস্থান, যে অর্থে মারাঠিদের মহারাষ্ট্র, হুবহু সেই একই অর্থে বাঙালিদের বাঙালিস্তান। এই পঞ্চগৌড়ের থেকেও এই বাঙালিস্তান নাম, এই নামই বাঙালিদের, এটা যে মাতৃভূমি। পাঞ্জাবিদের পাঞ্জাব আছে, গুজরাটিদের গুজরাট আছে, বাঙালিদের তো নিজস্ব একটা হোমল্যান্ড থাকা দরকার, বাসভূমি থাকা দরকার। নেই বাংলা, পশ্চিমবঙ্গ নেই। পশ্চিমবঙ্গ, আচ্ছা, তাদের কথাটা বললাম, তারা এতদিন সামনে আসেনি কেন? এখানেও একটা আমার প্রশ্ন আছে। আমার আরেকটা প্রশ্ন আছে, যারা আজকে মিডিয়ার সামনে বলছে, এত কথা বলছে, এখন বলতে পারেন শেখ শাহজাহান নেই তাই, কিন্তু এখন তো হাতে স্মার্টফোন আছে, লাইভ আছে। গ্রামের সবাই যদি একত্রিত হয়ে যেত, শেখ শাহজাহানের বাহিনী ছুটে পালিয়েছে, দৌড়ে পালিয়েছে যখন এক হয়ে গেছে, তারা একটা আগে হয়নি কেন? এগুলোও একটা প্রশ্ন। বাঙালির দল সর্বভারতীয় তকমাটা চলে যাওয়ার পর প্রায় কাঁদতে বসেছিল। বাঙালির দল কান ধরে হিন্দি শিখিয়ে দেবো বাঙালিদের বলছে। বাঙালির দল পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সেই রাজ্যের চাকরির যে প্রবেশিকা পরীক্ষা, আমাদের পশ্চিমবঙ্গের WBCS এর পরীক্ষায় বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করেনি। আমরা বাঙালি সংগঠন লড়াই করে, আন্দোলন করে বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করেছিলাম। এই কয়েক মাস আগে, গত বছরের ডিসেম্বর মাসে বাংলা ভাষায় পরীক্ষাও হলো। তার কদিন পরেই দেখলাম মাননীয়া ডিক্লেয়ার করে দিল, না শুধু বাংলা হবে না, হিন্দি হবে, নেপালি হবে, উর্দু হবে। বাঙালির দল, বাংলার দল ভোট এলে বাংলার কথা বলবে। তারপর আমরা দেখেছি এগুলো পশ্চিমবঙ্গের মাটিতে উর্দু একাডেমি করছে, হিন্দি একাডেমি করছে, হিন্দি বিশ্ববিদ্যালয়। এটাই তো বাঙালির মাহাত্ম্য, যে বাঙালি সবার জন্য উজাড় করে দিচ্ছে। উজাড় করে দিচ্ছে, এটা শুনতে খুব ভালো লাগে। গ্রহণ করতে পারছে। আচ্ছা, আমার নিজের রাজ্যে আমি পরবাসী হয়ে যাচ্ছি, আমার নিজের অঞ্চলে আমার থাকবার জায়গা নেই, আর আমাকে গ্রহণ করতে গিয়ে আমার নিজের রাজ্যে আমি উদ্বাস্তু হচ্ছি, নিজের রাজ্যে আমাকে বঞ্চিত হতে হচ্ছে। সেই রকম মাহাত্ম্যের দরকার জন্য এক ভাষা, এক ধর্ম, এক দেশ, হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এই আগ্রাসী মনোভাব নিয়ে তারা কিন্তু গোটা দেশে সাম্রাজ্য বিস্তার করছে। এর সূচনা কিন্তু জওহরলাল নেহরুর থেকেই শুরু হয়েছিল। জওহরলাল নেহরুর সময়ও কিন্তু একইভাবে হিন্দি চাপিয়ে দেওয়া। তখন হয়তো আগ্রাসন তুলনামূলক একটু কম ছিল, এখন হিংস্র নোক দাঁত সব বেরিয়ে গেছে, নগ্ন নৃত্য প্রকাশ পায়। শোষণ আমরা মানব না। বাঙালির ভাষা, মাতৃভাষা বাংলা ভাষায় আমরা সমস্ত রকম পরিষেবা চাই। বাঙালির সমস্ত কাজে, পশ্চিমবঙ্গ এবং এই যে অঞ্চলগুলোর নাম বললাম, সমস্ত কাজে আমরা সেখানে বাঙালির চাকরি চাই। বেশি থাকলে তারপর বাংলার বাইরে থেকে যারা আসবে তারা পাবে। নমস্কার, আপনারা দেখছেন IN নিউজ। আমি দুর্জয় আপনাদের সঙ্গে আছি। আজ আমাদের সঙ্গে আছেন আমরা বাঙালি রাজনৈতিক দলের যুব সচিব তথা কেন্দ্রীয় কমিটির সদস্য তপময় বিশ্বাস। দাদা, প্রথমে আপনাকে এবং আপনার সঙ্গী যারা আছেন, আপনার রাজনৈতিক দলের সদস্য হিসেবে যারা রয়েছেন পদাধিকারী, তাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমরা প্রথমে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। তপময়দার সঙ্গে কথা বলবো আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে সামাজিক অবস্থার দিকে যদি তাকাই, আমাদের বাংলার রাজনৈতিক পরিস্থিতি, দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, এবং আমরা যদি দেখি যে সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, তার পূর্বে বিভিন্ন রাজনৈতিক, দাদা আপনিও তো খেয়াল করবেনই নিশ্চয়ই, যে রাজনীতির কিন্তু চাপানুতার চলছে, উত্থান পাতান চলছে। সেখানে দাঁড়িয়ে সন্দেশখালি একটা বড় ইস্যু, তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে এই যে ভাষার মাস, ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং তার পিছনের কাহিনী যদি দেখি, যে বাঙালিদের যে অবদান, ভাষার জন্য জীবন দেওয়া, রক্ত দেওয়া একমাত্র বাঙালিদের দ্বারাই মনে হচ্ছে সম্ভব। তো সেখানে দাঁড়িয়ে এই যে আমরা বাঙালি, আপনাদের রাজনৈতিক দলের নাম, এবং এই যে ভাষার মাসে দাঁড়িয়ে কোনো বার্তা বিশেষভাবে? বার্তা হচ্ছে, আজকের আমরা প্রতি বছরই 21শে ফেব্রুয়ারি পালন করি। রাষ্ট্রসংঘের দৌলতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হওয়ার পরে এই দিনটির উন্মাদনা বেড়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে তার আগে অবধি ভারত তো নয়, এমনকি বাংলাতেও সামগ্রিকভাবে দিনটি উপেক্ষিতই ছিল।
আমাদের ভালো লাগার বিষয় এটাই যে বাঙালি জেগেছে, মাতৃভাষা দিবস সম্পর্কে গর্ব অনুভব শুরু করেছে। কিন্তু যেটা দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা ইতিহাসটা জানি যে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সেই সময় লড়াই সংগঠিত করেছিল বাংলাদেশের, অধুনা বাংলাদেশের তৎকালীন পূর্ববঙ্গ, যেটা পূর্ব পাকিস্তানের অন্তর্গত ছিল, সেখানকার 5 জন তরুণ যুবক। আগামী পরশুদিন তার আবার বর্ষপূর্তি। এই 21শে ফেব্রুয়ারি বর্তমানে আমাদের রাজ্য সরকার আমরা দেখি পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাননীয় ধর্মতলায় যে শহীদটা রয়েছে, শহীদ বেদি, সেখানে গিয়ে পুষ্পার্ঘ্য দেন, খুব ভালো। কিন্তু তারই গঠিত মন্ত্রিসভার কোনো একজন মন্ত্রী, আমি নাম নিয়েই বলছি, আমাদের কষ্ট এটাই, তিনি তার পদবি যদি মুসলমান, তার পদবীর হাকিম, তার পদবি হচ্ছে হাকিম, কিন্তু সে তো বাংলাভাষী। মুসলমান মানেই তো উর্দুভাষী হতে হবে এমন তো কোনো কথা নেই, আর বাঙালি মানেই যে হিন্দু হবে এমন কোনো কথা নেই। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, যে ধর্মাবলম্বী হোক না কেন, যে তার মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলে, বাংলায় থাকে, বাংলা ভাষায় কথা বলে, তারাই আমাদের কাছে বাঙালি পদবাচ্য। বাঙালির ভোটে নির্বাচিত একজন এমএলএ এবং এখন মন্ত্রী, মেয়র আমাদের, তিনি বলছেন যে উর্দুভাষীর সংখ্যা বেড়ে যাবে, মিনি পাকিস্তান, এগুলো আমরা অনভিপ্রেত ওনার কাছ থেকে। এটা আমরা মাননীয়কে বলতে চাই এবং মাননীয় মেয়র ফিরহাদ হাকিমকেও বলতে চাই, আপনি দয়া করে এই সমস্ত এমন কোনো বাক্য ব্যবহার করবেন না যেগুলো বাঙালি হিসাবে আমাদের আঘাত লাগে। আপনি মনে রাখবেন, নিশ্চয়ই আপনি মনে রেখেছেন, যে যারা সেদিন যুদ্ধটা, এই লড়াইটা করেছিল, যে 5 জনের প্রাণ গিয়েছিল, তারা কিন্তু ইসলাম ধর্মাবলম্বী ছিল ধর্মমতের দিক থেকে দেখতে গেলে, কিন্তু তাদের মাতৃভাষাটা ছিল বাংলা। আর যারা মেরেছিল তাদের ধর্মমত ছিল ইসলাম, কিন্তু তাদের ভাষাটা ছিল উর্দু। অতএব এগুলো একটু বিবেচনা করবেন মাননীয় মেয়র, এটাই আমাদের। একদমই, আমরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমরা বাঙালি একটি রাজনৈতিক দল হিসেবে তারা নির্বাচনেও লড়ছেন এবং আগামীতে লোকসভা নির্বাচন রয়েছে। এই বিষয়ে আপনাদের পরিকল্পনা কি আছে? আমরা প্রতি বছরই আমাদের সামর্থ্য মতো আমরা প্রার্থী দিই। গত 2019-এর লোকসভা ভোটে আমরা 18টার উপর ক্যান্ডিডেট দিয়েছিলাম। 2021-এর বিধানসভা ভোটে আমরা 200-র উপর, 100-র উপর আমরা প্রার্থী দিয়েছি। বারাসাত বিধানসভা কেন্দ্র, বারাসাত লোকসভা কেন্দ্র আমাদের প্রার্থী ছিল, আমাদের পঞ্চায়েত ভোটেও প্রার্থী ছিল এবং লোকসভা ভোটেও প্রার্থী আমাদের থাকবে। আগামী লোকসভা নির্বাচন চূড়ান্ত এখনো হয়নি, তবে আমাদের লিস্ট তৈরি আছে। আপনার কারোর সঙ্গে জোট বা ইন্ডিয়া না 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 না, কারোর সঙ্গে অন্য কোনো দলের না 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 না, আমরা বাঙালির নীতির সঙ্গে অনেক দলই নীতিতে, কোনো দলই নীতিতে আমরা এক করতে পারবো না। আমরা বাঙালির যে নীতি, আমরা বাঙালির যে আদর্শ, সেই আদর্শকে আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো দলই মেনে নেবে না। আমরা রাজনৈতিক কথা আসবো, কিন্তু তার আগে যখন নীতির প্রসঙ্গ আসলো তখন এই বিষয়ে একটু কথা বলতেই হয়। আমি দেখেছিলাম আপনাদের সম্পর্কে একটু পড়াশোনা করে যে আপনাদের কয়েকটি শব্দবন্ধ ব্যবহার করছেন। তার মধ্যে একটি আমার খুব নজরে লেগেছিল, যে বাঙালিস্তান। আমি নিজে বাঙালি, এই শব্দটা আমার মুখে অনেক সময় আটকে যাচ্ছে। আমরা কি শুনে আসছি? বালুচিস্তান শুনেছি, হিন্দুস্তানির সঙ্গে বালুচিস্তান শব্দটা এই বাঙালিস্তানের সঙ্গে অনেকটা মিশে যায়। এখানে দাঁড়িয়ে যে পাঞ্জাবের ওই অংশটা আপনি বুঝেই যাচ্ছেন আমি কি বলতে চাইছি। এই শব্দ বেছে নেওয়ার কারণটা কি? বাঙালিস্তান পাকিস্তানের ভাই বা আফগানিস্তানের দাদা নয়। বাঙালিস্তান বাঙালিদের মাতৃভূমি। আমরা বাঙালি যে আদর্শকে মাথায় রেখে চলে, যে দর্শনের যে দর্শনের প্রেরণায় প্রেরিত হয়ে আমরা বাঙালি সারা বাঙালিস্তানে লড়াই করে, সেই প্রাউড দর্শনের প্রবক্তা মহান দার্শনিক চিন্তাবিদ প্রাজ্ঞ ঋষি শ্রী প্রভাত রঞ্জন সরকার তার বাংলা বাঙালি সহ বিভিন্ন গ্রন্থে যে যে কথাটি বলেছেন, সে কথাটি আমি বলছি। যে অর্থে মিজোদের মিজোরাম, যে অর্থে রাজপুতদের রাজস্থান, যে অর্থে মারাঠিদের মহারাষ্ট্র, হুবহু সেই একই অর্থে বাঙালিদের বাঙালিস্তান।
এই বাঙালিস্তান তিনি এই পুরো বাংলাকে গৌর দেশ বা পঞ্চগৌর বলতে বলেছেন, কিন্তু তিনি এও বলছেন এই পঞ্চগৌরের থেকেও এই বাঙালিস্তান নাম, এই নামই বাঙালিদের, এটা যে মাতৃভূমি, পাঞ্জাবিদের পাঞ্জাব আছে, গুজরাটিদের গুজরাট আছে, বাঙালিদের তো নিজস্ব একটা হোমল্যান্ড থাকা দরকার, বাসভূমি থাকা দরকার। নেই, বাংলা পশ্চিমবঙ্গ নেই। পশ্চিমবঙ্গ, আচ্ছা, বাঙালিদের পশ্চিমবঙ্গে যে বাসভূমি, এখানে আপনি ব্যারাকপুরে চলে যান, আপনি আসানসোলে চলে যান, দেখবেন বিহার থেকে এসে এখানে হামরি রাজ চালিয়ে দিয়েছে। হামরি রাজ, অবাঙালিদের বিহারিদের যে হামরি রাজ চলে না, যে এখন ব্যারাকপুরের যে লোকসভার যে সাংসদ রয়েছে অর্জুন সিং, এখন তো একটু দাপট কমেছে ডিগবাজি খাওয়ার জন্য, না হলে যে হামরি রাজ পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে তৈরি করেছিল অর্জুন সিং, যে আমরা যার ফল জানি ভাটপাড়া কাকিনাড়া উত্তপ্ত করেছিল সেখানকার শান্ত বাঙালিদের বাসভূমি এখন বাঙালি নেই। পশ্চিমবঙ্গ আমরা বলতে পারি বাঙালিদের রাজ্য, কিন্তু বাসভূমি নয়। এই পশ্চিমবঙ্গেও দাঁড়িয়ে, কলকাতায় দাঁড়িয়ে আজকে বাঙালিকে শুনতে হয় বাংলা ভাষায় কথা বললে শুনতে হয় বাংলাদেশি। কলকাতার একটা মলে, শপিং মলে বাঙালির ধুতি পাঞ্জাবি পোশাক পরে বাঙালি সেখানে ঢুকতে পারে না, তো এটা বাঙালির বাসভূমি হলো? বাঙালি যেখানে নিজের ভাষায় গান শুনতে গেলে যে কলকাতার রেস্টুরেন্টে বারে যেখানে বলছে বাংলা গান চালাবে না, সেটা বাঙালির বাসভূমি হলো? আর একটা ঐতিহাসিক তথ্য আমি আপনাদের সামনে তুলে রাখি, কোনো রাজনৈতিক দল বলবে না, 1874 সাল যখন গোটা ভারতবর্ষে ব্রিটিশ রাজ চলছে, সেই ব্রিটিশ অনুধাবন করেছিল যে ব্রিটিশ ভারতে তার রাজশক্তিকে কায়েম করতে গেলে সব থেকে বেশি বাধার মুখে পড়ছে কারা? সব থেকে বেশি বাধার সম্মুখীন হতে হচ্ছে বাঙালি বিপ্লবীদের। শুধু তাই নয়, বাঙালি বিপ্লবীরা কি করছে, ভারতবর্ষের অন্যান্য জনগোষ্ঠীর মধ্যেও বিপ্লব সঞ্চারিত করছে। তাই তখন থেকেই তারা পরিকল্পনা করলো এই বাঙালি জাতিকে ভাতে মারতে হবে। সেই ভাতে মারার পরিকল্পনা করতে গিয়ে সেই সময় থেকে বৃহৎ বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত গোয়ালপাড়া, নওগাঁও, কাছাড়, লামডিং, লঙ্কা, হোজাই, শিলচর, হাইলাকান্দি, এই সমস্ত বৃহৎ অঞ্চলকে কেটে আসামের সঙ্গে যুক্ত করলো। এটা 1874 সালের কথা বলছি। তারপর 1905 সালে বঙ্গভঙ্গের প্রস্তাব আনা হয়েছিল। আমাদের বিশ্বকবি প্রাণের ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং তৎকালীন পুরোধাদের বিভিন্ন প্রচেষ্টায় সেই চক্রান্ত ব্যর্থ হওয়ার পর ব্রিটিশ ভাবলো তাহলে কি করা যায়। 1911 সাল, সেই সময় আমাদের বাংলার খনিজ সম্পদে যে সম্পদপূর্ণ অঞ্চল, একটু আগে যে অঞ্চলগুলোর কথা বললাম যেগুলো আসামে যুক্ত হয়েছে, ওগুলো বনজ সম্পদে সম্পদপূর্ণ অঞ্চল। আর এখন যে কথাগুলো বলছি সেই অঞ্চলগুলো খনিজ সম্পদ, অর্থাৎ মাটির নিচে প্রচুর খনিজ দ্রব্য সেখানে পাওয়া যায়। সেই অঞ্চলগুলোকে কেটে 1911 সালে বিহারের সঙ্গে যুক্ত হলো। সেই অঞ্চলগুলো হচ্ছে পূর্ণিয়া, কাটিহার, কিষানগঞ্জ, এদিকে এখন যেগুলো ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে গোড্ডা, ধানবাদ, রাঁচি, সোনাহাতু, বোকারো, যেখানে বোকারো স্টিল সিটি যার নাম হয়ে গেছে, যেখানে মাটির তলায় স্টিল, যেখানে গাড়ি উৎপাদনের সমস্ত স্টিল রয়েছে, সেই সম্পদশালী অঞ্চলগুলোকে কেটে 1911 সালে যুক্ত করে দিল সেখানে। এবং শুধু যুক্ত করলো না, সেখানে যারা সংখ্যালঘু হয়ে গেল বাঙালিরা, সে বাঙালিদের কি করলো, সংখ্যালঘু হওয়ার ফলে সেখানকার যারা অধিবাসী তাদের সঙ্গে বাঙালিদের বিরোধ লাগিয়ে দিল। এছাড়াও আমরা জানি স্বাধীনতার নামে বাংলা মার বুকে ছুরি মেরে বাংলাকে দ্বিখণ্ডিত করে পূর্ব বাংলা ভাগ হয়ে গেল। যে বাংলাদেশিস্তান বলছেন, এর মধ্যে কি বাংলাদেশের কোনো অংশ আছে? না, আমরা বাংলাদেশের অংশকে চাইছি না। ভারত ইউনিয়নের মধ্যে, ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে যত বাঙালি অধ্যুষিত অঞ্চল আছে, যেগুলো আগে বাংলার ছিল, যেগুলোকে কেটে ব্রিটিশ বাদ দিয়ে দিয়েছে, এছাড়াও যেমন ত্রিপুরা বাঙালি অধ্যুষিত, যেরকম আন্দামান আমরা জানি যে সমস্ত বাঙালি যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে জেলে বন্দি করে দেওয়া হয়েছিল। সব থেকে বেশি বাঙালি সেখানে 375 জনের উপরে যারা বাঙালি, তারা মুক্তি পাওয়ার পর, দেশ তথাকথিতভাবে স্বাধীনতা লাভের পর তারা এখানে আর ফিরে আসেনি। তারা সেখানেই বসতি স্থাপন করে তাদের বংশবিস্তার হয় এবং সেখানে সেই অঞ্চলটা কিন্তু বাঙালি অধ্যুষিতই। আপনারা যদি যান দেখতে পারবেন বনগার চায়ের দোকান, নিচে লেখা আছে এই চায়ের দোকান, নিচে বনগার চায়ের দোকান।
এরকম পুরো অঞ্চলটাই বাঙালি অধ্যুষিত। এরকম যত ভারতের বাঙালি অধ্যুষিত অঞ্চল আছে মূলত পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মণিপুর আর মেঘালয়ের কিছু অংশ আর আন্দামান, এই সমস্ত অঞ্চলগুলোকে নিয়ে ভারতীয় উড়িষ্যা ওই 1911 সালে একদিকে বিহার কেটেছিল, একদিকে উড়িষ্যার ময়ূরভঞ্জ। চাইছেন স্পষ্ট করে বা সংক্ষেপে বলতে গেলে আমি বিভিন্ন রাজ্যে যেখানে বাঙালিরা আছেন, বাঙালিরা থাকেন, বাংলার জায়গা আগে ছিল সেটা আবার একত্রিত করে নতুন রাজ্য। ভারতীয় সংবিধানের 3 নম্বর ধারাকে মাথায় রেখে, ভারতীয় সংবিধানের বাইরে আমরা কোনো বিচ্ছিন্নতাবাদের ডাক দিচ্ছি না, সেই সংবিধানের 3 নম্বর ধারাকে মাথায় রেখে আমরা পুনর্বিন্যাস করে আমরা বাঙালিস্তান রাজ্য, বাঙালিদের নিজস্ব রাজ্য, আমরা সেই বাঙালিস্তান দাবি করছি। আপনি বললেন যে বিচ্ছিন্নতাবাদী কোনো ডাক দিচ্ছি না, তার মানে কি এর কোথাও গিয়ে সেই সুপ্ত চিন্তা রয়েছে আপনার? সেই সুপ্ত চিন্তা সিপিএম মাথায় ঢুকিয়ে দিয়েছিল। আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে? সাধারণ জনগণের মাথায়। স্থান বললেই কেমন পাকিস্তানের ভাই আর আফগানিস্তানের দাদা, এই চিন্তাটা কিন্তু সিপিআইএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা ঢুকিয়ে দিয়েছিল। আপনারা জেনে থাকবেন আদতে যখন বাংলা ভাগের প্রস্তাব আসে, সেই বাংলা ভাগের প্রস্তাবে কিন্তু তৎকালীন তখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি না, অবিভক্ত কমিউনিস্ট পার্টির যুব নেতা জ্যোতি বসু কিন্তু বাংলা ভাগের পক্ষে সই করেছিলেন। রতনলাল ব্রহ্ম এরা কিন্তু বাংলা ভাগের পক্ষে সই করেছিল। বাঙালির শত্রু একদিকে যেরকম আমরা কংগ্রেসকেও দেখেছি, এরাও বাঙালির শত্রু। আমি যদি দেখি যে আমাদের যে রাজ্যে সেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তারা এর আগের বারের 21-এর বিধানসভা নির্বাচনে আমরা যদি দেখি তাদের মূল স্লোগানের একটি ছিল বাংলা নিজের মেয়েকে চায়। এবং আমরা যদি বলি যে তৃণমূল কংগ্রেস বাংলার একটি দল এবং সেটা তৃণমূল কংগ্রেসও মানে যে তারা বাংলার দল, বাঙালির দল, তাই সেখানে একটা রাজনৈতিক দল তো বাঙালির জন্য আছে এবং তারা শাসনও করছে। তৃণমূল কংগ্রেস বাঙালির দল, সর্বভারতীয় তকমাটা চলে যাওয়ার পর প্রায় কাঁদতে বসেছিল। 1, 2 বাঙালির দল, কান ধরে হিন্দি শিখিয়ে দেবো বাঙালিদের বলছে, বাঙালির দল। পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সেই রাজ্যের চাকরির যে প্রবেশিকা পরীক্ষা, আমাদের পশ্চিমবঙ্গের WBCS এর পরীক্ষায় বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করেনি। আমরা বাঙালি সংগঠন লড়াই করে, আন্দোলন করে বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করেছিলাম। এই কয়েক মাস আগে, গত বছরের ডিসেম্বর মাসে বাংলা ভাষায় পরীক্ষাও হলো। তার কদিন পরেই দেখলাম মাননীয়া ডিক্লেয়ার করে দিল, না শুধু বাংলা হবে না, হিন্দি হবে, নেপালি হবে, উর্দু হবে। বাঙালির দল, বাংলার দল, ভোট এলে বাংলার কথা বলবে। তারপর আমরা দেখেছি এগুলো পশ্চিমবঙ্গের মাটিতে উর্দু একাডেমি করছে, হিন্দি একাডেমি করছে, হিন্দি বিশ্ববিদ্যালয়। এটাই তো বাঙালির মাহাত্ম্য, যে বাঙালি সবার জন্য উজাড় করে দিচ্ছে। এটা শুনতে খুব ভালো লাগে, গ্রহণ করতে পারছে। আচ্ছা, আমার নিজের রাজ্যে আমি পরবাসী হয়ে যাচ্ছি, আমার নিজের অঞ্চলে আমার থাকবার জায়গা নেই, আর আমাকে গ্রহণ করতে গিয়ে আমার নিজের রাজ্যে আমি উদ্বাস্তু হচ্ছি, নিজের রাজ্যে আমাকে বঞ্চিত হতে হচ্ছে। সেই রকম মাহাত্ম্যের দরকার নেই। রবি ঠাকুরের উপর যিনি কলম চালিয়েছিলেন, যে রবি ঠাকুর যেখানে বলেছিলেন রাজ্য সঙ্গীতে, সেটা বলছি আমি, রবি ঠাকুর যেখানে যে গানে করেছিলেন যে বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক, আমাদের তৃণমূল সরকারের সেটা ভালো লাগলো না, বললো না সবাই তো আছি, বাংলা দরকার বাঙালির পরিবর্তে। এতটাই তার বাঙালি প্রেম, মানে সবার প্রতি তার এত প্রেম থাকা উচিত না। এবং আমরা বাঙালি বিভিন্নভাবে লড়াই করে আমরা রাজ্য সঙ্গীতে অবিকৃত রেখেছি। আমরা রাজ্য সঙ্গীত বলেছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে অবিকৃতই থাকবে। হ্যাঁ, একদমই, আমরা সেই বিষয়ে দেখেছি। আমরা এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে সন্দেশখালী একটি আলোচনার বিষয় এসছে, একটা চর্চার বিষয়, এবং সেখানের সাধারণ মানুষ বিভিন্ন অভিযোগ করছেন। এই বিষয়টা আমরা বাঙালি রাজনৈতিক দল হিসেবে কিভাবে দেখছি? দেখুন, সন্দেশখালী এখন একটি স্পর্শকাতর বিষয়। আমরা মিডিয়ার সামনে ওই মহিলাদের যে বাইটগুলো দেখলাম, যে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া, এগুলো খুবই মর্মাহত আমরা দেখে যে আমরা কোন রাজ্যে বাস করছি। এই যে শেখ শাহজাহানকে জন্ম দিয়েছিল সিপিআইএম, আর একে লালন পালন করলেন আমাদের বর্তমান শাসক দল। মানে ভোটের স্বার্থে, রাজনীতির স্বার্থে আমাদের এটাই বলার যে দেখুন,
মাননীয় যখন 2011 সালে ক্ষমতার দখল করে তখন তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই। সিপিএম যেটা করেছিল, আনন্দমার্গীদের পুড়িয়ে মেরেছিল বিজন সেতুতে, সাঁইবাড়িতে সন্তানের রক্তমাখা ভাত মাকে খাইয়েছিল, তো এটাই সন্দেশখালী। যা সাঁইবাড়ি তাই তো সন্দেশখালীতে পরিণত হচ্ছে, দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে। ঘটনা তো সে একই না, মানে কি বলবো, ওই অনেকটা পয়সার কয়েনের হয় না, এপিট আর ওপিট, সবই সমান। বেশ, আমরা অন্যদিকে যদি একটু চোখ ঘোরাই, যে তৃণমূলের পাল্টা হিসেবে আমরা যদি দেখি যে 4 শিশু মৃত্যুর প্রসঙ্গ তুলেছিলেন, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, একটা বিষয় এখানে, এটা আমারও একটা খটকার বিষয় আছে। প্রথম খটকা হচ্ছে যারা ওই মহিলাদের কথাটা বললাম, তারা এতদিন সামনে আসেনি কেন, এখানেও একটা আমার প্রশ্ন আছে। আমার আরেকটা প্রশ্ন আছে, যারা আজকে মিডিয়ার সামনে বলছে, এত কথা বলছে, এখন বলতে পারেন শেখ শাহজাহান নেই তাই, কিন্তু এখন তো হাতে স্মার্টফোন আছে, লাইভ আছে, গ্রামের সবাই যদি একত্রিত হয়ে যেত, শেখ শাহজাহানের বাহিনী ছুটে পালিয়েছে, দৌড়ে পালিয়েছে যখন এক হয়ে গেছে, তারা একটা আগে হয়নি কেন? এগুলোও একটা প্রশ্নচিহ্নের বিষয়ের মধ্যে কিন্তু আমরা চলছি। এখানে যে ভারতীয় জনতা পার্টির কোনো ষড়যন্ত্র নেই, এটাও কিন্তু আমি অস্বীকার করছি না। চোপড়ার বিষয়টা আমরা যদি 4 শিশু মৃত্যুর যে ঘটনাটা ঘটেছিল, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী বিএসএফকে দায়ী করেন, হ্যাঁ, কি এটা নিয়ে কি বলতে চাই জিজ্ঞেস করছেন? এটা নিয়ে আপনারা কি কোন স্ট্যান্ড রয়েছে আপনাদের দলের? প্রশাসন তদন্ত করুক, এটাই বলবো। আমরা যদি দেখি যে আজ অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেছেন এবং আধার কার্ড নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, এবং এর পূর্বেও বলেছিলেন, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, জনসভা থেকে বলেছেন, বা বিভিন্ন জেলা থেকে আমাদের রাজ্যের একটি বার্তা আসছে যে আমাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। অনেকের সঙ্গে এনআরসি সিএ এর এটা কারণ খুঁজে পাচ্ছেন। এই বিষয়টা আপনাদের, আমি যদি বইয়ের বিভিন্ন লেখনীতে আমরা বারবার দেখেছি যে সিএ এনআরসির প্রসঙ্গটা রয়েছে, এবং তারপরেই ভোট সামনে, কয় মাস পরে, 2 মাস পরেই হয়তো ভোট হবে, তার আগে এভাবে আধার কার্ড বাতিল করে দেওয়ার চিঠি আসা, সেটা সত্য কি মিথ্যা সেটা এখনও যাচাই তো হয়নি সম্পূর্ণভাবে, এবং কেউ সেটা স্পষ্টভাবে বলে দিচ্ছে না। কেন্দ্র সরকার থেকেও বলা হচ্ছে না, আধার দপ্তরের থেকেও, মানে আধিকারিকরাও সেভাবে সামনে এসে কিছু বলছেন না। তো এটা আপনাদেরও একটি আলোচ্য বিষয় ছিল, এবং আপনাদের বইয়ের বিভিন্ন লেখনীতে আমি দেখেছি। সেই বিষয়ে আপনার বর্তমানে এই পরিস্থিতিতে আধার কার্ড বাতিলের যে চিঠিগুলো আসছে, সেটা নিয়ে কী বলবেন? পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দেখুন, লোকসভা ভোট একদম আমাদের সামনে চলে এসছে দোরগোড়ায়। এই মুহূর্তে এসে আধার কার্ড বাতিল, আধার কার্ড আপডেট, এই সংক্রান্ত ব্যাপারগুলোকে উস্কানি ছাড়া আর কিছুই বলা যায় না। যদি আপডেট করাই থাকতো, আগে করতো। এত হাজার হাজার কোটি টাকা করে রাম মন্দিরের উদ্বোধন যিনি করছেন বা যারা করছেন, যাদের এত সময়, এত পয়সা, তারা তাহলে এই আপডেটটা আগে কেন করিয়ে নিল না? যখন আমরা ওই লিঙ্ক করিয়েছিলাম, আধার আর রেশন লিঙ্ক যেটা ছিল, লিঙ্ক করিয়েছিলাম, তখনই আপডেটটা কেন করিয়ে নিল না? এখন কেন আপডেটের এই প্রশ্নটা উঠে আসছে? আসলে কিছুই নয়, আপনারা জেনে রেখে দেবেন, এই এনআরসি শুধুমাত্র বাঙালিকে ভারতবর্ষের মাটিতে বিদেশি বানিয়ে রাষ্ট্রহীন করার একটা চক্রান্ত। আসামে 19 লক্ষ বাঙালিকে, একটা নয়, দুটো নয়, 19 লক্ষ বাঙালিকে বিদেশি বলে ডিটেনশন ক্যাম্পে পচিয়ে মারছে। ইতিমধ্যে প্রায় 100-র উপর মানুষ সেখানে মারা গেছে, আত্মহত্যা করেছে বহু মানুষ, বহু বাঙালি, শুধুমাত্র কিন্তু বাঙালি, অন্য কেউ নেই এখানে। এটা আপনারা মাথায় রাখবেন। এবার আর অনেকে বলছে সিএ, নাগরিকত্ব পাইয়ে দেবো। সেই নাগরিকত্ব পাইয়ে দেওয়ার যে আইন, সেখানে বলা রয়েছে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, ইত্যাদি দেশ থেকে যে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আমি পালিয়ে আমাদের ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছি, তার প্রমাণ স্বরূপ এফআইআর কপি দেখাতে হবে। আচ্ছা বলুন তো, ধর্মীয় কারণে, ধর্মমতগত কারণে যখন কোনো মানুষ প্রাণ হাতে নিয়ে
প্রাণ নিয়ে যখন সে বাঁচবার জন্য একটা দেশ থেকে আরেকটা দেশে পালিয়ে আসছে, যাকে আমরা বলি প্রাণ হাতে নিয়ে দৌড়ানো, সেই সময় সে কোন থানায় গিয়ে এফআইআর করবে এবং সেই এফআইআর কপি 75 বছর পর হোক বা বহু বছর পর হোক আমাদেরকে জমা দিতে হবে, এটা ভেবে তারা এফআইআর করবে এবং তার কপি জেরক্স করে, এখন তখন তো আর পিডিএফ তৈরি হয়নি যে পিডিএফে রেখে দেবে, সেই জেরক্স করে রেখে দেবে, এটা কে করবে? এটা পুরোটাই একটা তুগলকি সিদ্ধান্ত, তুগলকি ব্যবস্থা, তুগলকি আইন। এটা মানে এই শব্দটা, এটা একটা চক্রান্ত ফাঁদে ফেলা, যে নাগরিকত্ব দিয়ে দেবো, নাগরিকত্ব দিয়ে দেবো, এই ভয়ে তারা এদেরকে, বাঙালিদেরকে রাষ্ট্রহীন করার, কিন্তু এনআরসিটা পুরোটাই একটা চক্রান্ত। আমরা এর বিরুদ্ধে কি আন্দোলনে এগোচ্ছেন? বা আমরা যদি দেখি যে বাংলার দাবি নিয়ে বাংলা পক্ষ রয়েছে, জাতীয় বাংলা সম্মেলন বলে এক সংগঠন রয়েছে এবং আপনারাও রয়েছেন, তো পরবর্তীতে কি বাংলা ফ্রন্ট আমরা দেখতে পাবো বাংলায়? সময় বলবে, সময় বলবে ওটা। বেশ, তার মানে এরকম একটা, ওরা আমাদের ভাতৃপ্রতিম সংগঠন, ওদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আপনাকে পাঠিয়েছি আমি, আমরা কদিন আগে হয়েছিলাম, একত্রিত হয়েছিলাম, আমাদের সঙ্গে কোনো ওনাদের বিরোধ নেই। আমরা এক হয়েছি, আমরা বাঙালির স্বার্থে এক হয়েও লড়াই করেছি, আগেও করেছি, জাতীয় বাংলা সম্মেলন, বাংলা পক্ষ এর সঙ্গে এক হয়েও লড়াই করেছি, আবারও প্রয়োজন বিশেষে আমরা এক হয়ে লড়াই করব। একদম। আমরা আজকে আলোচনা শেষ করব, কিন্তু তার আগে একটি ছোট প্রশ্ন থাকবে। সেটা হচ্ছে, আমরা যদি দেখি রাজ্যের অবস্থা বা কেন্দ্রের যে সরকার রয়েছে তার অবস্থা, তাহলে আমরা বারবার একটা প্রশ্ন সামনে আসে যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বাংলাকে। এবং এই বিষয়টা কিন্তু আপনি দাদা যদি দেখেন যে বামের আমলে, বাম সরকারের 34 বছর শাসন, সেই সময় থেকে শুরু করে আমরা যদি এখন দেখি, এখন এমনকি কংগ্রেসের সময়ও আপনি যদি খেয়াল করেন যে কংগ্রেসের সময় কংগ্রেসের মুখ্যমন্ত্রী, কেন্দ্রে কংগ্রেসের সরকার, কংগ্রেসের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছে, কংগ্রেসেরই প্রধানমন্ত্রীকে, যে আমাদের ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে না। আমরা 71-এর ওই সময় থেকে শুরু করে তার আগে, বামেরদের আগে থেকে, এই যে বিষয় প্রথম থেকে স্বাধীনতা সময়ের পর থেকে বাংলাকে বঞ্চনার একটা অভিযোগ কেন্দ্রের প্রতি যে করা হচ্ছে এবং সেটা চলছে, এর থেকে নিস্তার কোথায় বা এটার বাস্তবতা কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, কেন্দ্রের যে সরকার, স্বাধীনতা পরবর্তী সময় থেকেই, সে কংগ্রেস হোক, তারপরে জনসংঘ হোক, বা বর্তমান ভারতীয় জনতা পার্টি হোক, যে সরকারই হোক, তারা প্রত্যেকেই হিন্দি সাম্রাজ্যবাদের পুতুল। হিন্দি সাম্রাজ্যবাদ কারা, এই প্রশ্নটা এখানে বলা দরকার। দেখুন, ভারতবর্ষের শাসক আমাদের যারা বর্তমানে রয়েছেন, বিজেপি সরকার, তাদের যে হিংসাত্মক চেহারা, তাদের যে সাম্রাজ্যবাদী আগ্রাসন, হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসন, সেটা কিন্তু আমরা তাদের হিংস্র নখ, দাঁত, নগ্ন নৃত্য কিন্তু ভারতবাসী দেখেছে। গোটা দেশ জুড়ে হিন্দি চাপিয়ে দেওয়া, হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত দপ্তরগুলো, ব্যাংক, রেল ইত্যাদি, এয়ারপোর্ট ইত্যাদি কেন্দ্রীয় দপ্তরগুলোতে জোর করে আঞ্চলিক ভাষার পরিবর্তে, মাতৃভাষার পরিবর্তে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে রেলের মতো পৃথিবীর কোনো সভ্য দেশে নেই, এই ভারতবর্ষেই আমরা দেখলাম রেল একটা গণপরিবহন। সে গণপরিবহনকে নরেন্দ্র মোদীর সরকার এমন একটা কর্পোরেট সংস্থার হাতে তুলে দিচ্ছে বেসরকারীকরণের নামে। এটা থেকে কি প্রমাণিত হয়? এই যে নির্বাচনী বন্ড, 13,000 কোটি টাকা শুধু পার্টি ফান্ডে এসছে, 13,000 কোটি টাকা। কারায় টাকা দিয়েছে আমরা জানতে চাই। বলছে 13ই মার্চ স্টেট ব্যাংক সেই তথ্য প্রকাশ করবে, কিন্তু এটা আমরা জানি ভারতবর্ষের সম্পদ, এয়ারলাইন্স থেকে শুরু করে রেল ইত্যাদি সব কিছু কিন্তু তুলে দিচ্ছে অবাঙালি পুঁজিপতিদের হাতে। আর এর বিরুদ্ধে যাতে আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে সংগঠিত হতে না পারে, তার জন্য এক ভাষা, এক ধর্ম, এক দেশ, হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এই আগ্রাসী মনোভাব নিয়ে তারা কিন্তু গোটা দেশে সাম্রাজ্য বিস্তার করছে। এর সূচনা কিন্তু জওহরলাল নেহরুর থেকেই শুরু হয়েছিল। জওহরলাল নেহরুর সময়ও কিন্তু একইভাবে হিন্দি চাপিয়ে দেওয়া। তখন হয়তো আগ্রাসন তুলনামূলক একটু কম ছিল, এখন হিংস্র নখ, দাঁত সব বেরিয়ে গেছে, নগ্ন নৃত্য প্রকাশ পাচ্ছে। আমরা এটাই শুধু বলতে চাই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে, যে বাঙালি যারা, আপনারা ভুলে যাবেন না, এই বাংলা ভাষাই রচনা করে
বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষ তো বটেই, এশিয়ায় প্রথম নোবেল প্রাইজ লাভ করেছিলেন। এই বাংলা ভাষাকেই রাষ্ট্রপুঞ্জ পৃথিবীর সবথেকে মিষ্টি মধুর ভাষা স্বীকৃতি দিয়েছে। তারপরেও অপদার্থ কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে ধ্রুপদী ভাষায় যে কটা ভাষা রয়েছে সমস্ত গুণ হওয়া, ধ্রুপদী মানে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ধ্রুপদী ভাষা, সেই ধ্রুপদী ভাষার স্বীকৃতি বাংলা ভাষাকে দেয়নি। দিয়েছে কাকে? অসমিয়াকে দিয়েছে, তামিলকে দিয়েছে, তেলেগুকে দিয়েছে, বাংলা উড়িয়াকে দিয়েছে। বাংলা কেন পাবে না? বাংলা ভাষার বয়স বহু 3000 বছরের পুরনো বাংলা ভাষার বয়স। এত একটা সমৃদ্ধশালী ভাষা, পৃথিবীর সবথেকে মিষ্টি মধুর ভাষা, সেই ভাষা নাকি ধ্রুপদী ভাষার মর্যাদা পাবে না। এটা থেকেই আমরা বঞ্চনা বুঝতে পারি, এই ভাষা দিয়ে বঞ্চনা। একটা কথা বলে রাখা ভালো, ভাষা মানুষের চেতনার উন্মেষ ঘটায়, আর চেতনায় বিপ্লব আনে। সেই বিপ্লব যাতে সংগঠিত হতে না পারে, গোটা দেশে যেভাবে রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা তৈরি করে অর্থনৈতিক শোষণ, দেশের সম্পত্তিকে বেসরকারীকরণের নামে তার বন্ধু পুঁজিপতিদের বিক্রি করে দেওয়া, এগুলো সম্পর্কে যেন গণবিপ্লব গণসচেতনতা তৈরি হতে না পারে, তাই জন্য মাতৃভাষার অবদমন ঘটিয়ে, বাংলা ভাষার অবদমন ঘটিয়ে পৃথিবীর বুকে বাঙালিকে একটি মেরুদণ্ডহীন জাতিতে পরিণত করার চক্রান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং এই ভারতীয় জনতা পার্টি। এর বিরুদ্ধে আমরা বাঙালি সংগঠন, আমরা গোটা বাঙালিস্তান, অর্থাৎ একটু আগেই বললাম আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিভিন্ন অঞ্চল যে ভারতের বাঙালি অধ্যুষিত অঞ্চল আছে, সেগুলো মিলিয়ে আমরা বৃহত্তর লড়াইয়ের ডাক দিয়েছি। অবাঙালি পুঁজিপতি এদের শোষণ আমরা মানব না। আমরা বাঙালিদের কোনো রকম অর্থনৈতিক অর্থনৈতিক শোষণ আমরা মানব না। বাঙালির ভাষা মাতৃভাষা, বাংলা ভাষায় আমরা সমস্ত রকম পরিষেবা চাই। বাঙালির সমস্ত কাজে, পশ্চিমবঙ্গ এবং এই যে অঞ্চলগুলোর নাম বললাম, সমস্ত কাজে আমরা সেখানে বাঙালির চাকরি চাই। বেশি থাকলে তারপর বাংলার বাইরে থেকে যারা আসবে তারা পাবে। আমরা বাঙালির কাজ চাই, বাংলা ভাষায় পরিষেবা চাই, সমস্ত বাঙালির অর্থনৈতিক মুক্তি চাই। বেশ, আমরা আজকের আলোচনা শেষ করব অসংখ্য ধন্যবাদ জানিয়ে। কিন্তু তার আগে আমরা ব্যক্তিগত সাক্ষাৎকারের ক্ষেত্রে শেষের 5 মিনিট বা 3 মিনিট আমরা একটি মন্তব্য করি, বা একটা মন্তব্যকে কোট করি, বা দুটো অপশন দিই। সেখান থেকে আপনি কি এক লাইনে আমরা বাংলা পক্ষ থেকে, আমরা বাঙালির থেকে আপনি একটি মন্তব্য করবেন। যেমন ধরুন, আমরা যদি বলি যে কোটি আসনে আপনারা আগামী লোকসভা নির্বাচনে 42টার মধ্যে সিট দিতে যাচ্ছেন, প্রার্থী দিতে যাচ্ছেন 20টা। আমরা যদি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একজন মুখ্যমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, আপনার পছন্দের ব্যক্তি তালিকায় কে থাকবে? কেউ না। একজনও না? মমতা বন্দ্যোপাধ্যায় না? বাংলার মেয়ে? কেউ না। বাংলার মেয়ে তো বাংলার মেয়ে হতে পারে, কিন্তু তার যে কাজকর্মগুলো আমরা দেখেছি, একটু আগেই বললাম, পশ্চিমবঙ্গে হিন্দি উর্দুকে প্রমোট করা, হিন্দি উর্দুর দালালি করা, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আশা রাখলেও এখন আমরা আশাহত হয়েছি। বেশ, আমরা একটা জিনিস দেখলাম যে আপনার বক্তব্যের মধ্যে বিপ্লব আসলো, মাঝে একবার আমি খুব ভুল না করলে ধর্মও আসলো, একবার বাঙালি তো আসলোই। তো সব মিলিয়ে আমার একটা প্রশ্ন জাগলো যে এই আমরা বাঙালি যে রাজনৈতিক দল, মতাদর্শ হিসেবে এর কোন দিকে রয়েছে? ডান, বাম, সেন্টার, লেফট টু সেন্টার, কোন দিকটায় রয়েছে? বাঙালি, আমরা বাঙালি মতাদর্শ বাঙালি, অন্য কিছু নয়। ডান নেই, বাম নেই, কোনো দিকে নেই। বিপ্লব বাঙালির মুক্তি। বেশ, আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক যারা রয়েছেন এবং আপনাকেও। হ্যাঁ, আমি আলাপ করেই দিই, প্রথমে আলাপ করানো উচিত ছিল। ইনি হচ্ছেন আমরা বাঙালির উত্তর 24 পরগনা জেলা কমিটির সচিব, মাননীয় শ্রী শুভজিৎ পাল। ইনি আমরা বাঙালির উত্তর 24 পরগনা জেলা কমিটির কার্যালয় সচিব, মাননীয় শ্রী দেবাশিস বিশ্বাস। আপনাদেরও IN নিউজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।